ক নম্বরের ক্ষেত্রে আসলে এখানে মানে টিচারের কিছু করার থাকে না, স্টুডেন্টদেরকে আসলে সম্পূর্ণটাই মুখস্থ করতে হয়। ক নম্বরে যে জিনিসগুলো আসে জ্ঞানমূলকের ক্ষেত্রে এটা তোমাদের সম্পূর্ণ জানা থাকতে হবে। এখানে আলাদা করে বুঝিয়ে বলার বা আলাদা করে বুঝিয়ে মানে লেখার কিছু নেই, ঠিক আছে? কাজে এই জিনিসটা তোমাকে ওই গল্প, শব্দার্থ, লেখক পরিচিতি, পাঠের উদ্দেশ্য হতে পারে, গল্পের ভিতরে হতে পারে, কবিতার ভিতরে হতে পারে, যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, শব্দার্থ থেকে আসতে পারে, ঠিক আছে? তোমাকে সব জানা থাকতে হবে। আর খ নম্বরের ক্ষেত্রে যে জিনিসগুলো আসে, যে লাইনগুলো ব্যাখ্যা করতে বলে, তোমার জন্য লাইন সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে এবং সেই ধারণাকে কিন্তু পরিপূর্ণভাবে তুলে ধরতে হবে যে হ্যাঁ এই লাইনটাতে এই জিনিসটাই বোঝাচ্ছে বা এই প্রশ্নতে এই উত্তরটা হবে, সেই উত্তরটা তোমাকে গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে? তো খ নম্বরের ক্ষেত্রে শুধু জানলে হবে না, জানানো জিনিসটা কিন্তু গুছিয়ে উপস্থাপন করতে হবে। এখানে একটা মাথায় রাখবে, জানলেই শুধু হবে না, জানানো জিনিসটা বা জানা জিনিসটা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, ফুটিয়ে তুলতে হবে, তোমাকে উত্তরটা বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ এইটা উত্তর, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবে। আর গ ঘ যেটা উদ্দীপক রিলেটেড, তোমাকে অবশ্যই গল্পগুলো জানা থাকতে হবে। আমি একটু কিছু নমুনা তোমাদের কাছে দেখাচ্ছি, একটা নমুনা, ঠিক আছে? তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু দেখে কমেন্টসে। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন নেই স্যার? সি এবং ডি এর অ্যান্সার এক্সপ্লেন করুন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ মাহিয়াত মালিয়াতি ভাই। আচ্ছা আমি এটা করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তো আমি এখন তোমাদেরকে কিছু জিনিস আগে লেখাচ্ছি, একটা জিনিস খেয়াল করো, কিভাবে কি করতে হবে লিখতে হবে আমি বলে দিচ্ছি। একটু দেখো স্যার, একটু ক্যামেরা একটু সাইডে নেওয়া যাবে? ক্যামেরা সাইডে, হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ তাহলে আমি শুরু করি। একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো আমি এখন একটা উদ্দীপক দেব। সবসময় মনে রাখবে গ ঘয়ের প্রশ্ন কিন্তু উদ্দীপক রিলেটেড। তোমার যেমন পাঠ্য গল্প সম্পর্কে জানা থাকতে হবে, তোমার পাঠ্য কবিতা সম্পর্কে জানা থাকতে হবে, কারণ যে উদ্দীপকটা থাকবে কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে ওইটার সঙ্গে কিন্তু তোমার কোশ্চেনটা রিলেটেড হবে, যে তুমি এই গল্পে মানে ওই বিষয়টা সম্পর্কে কতটুকু ধারণা রেখেছো সেটা কিন্তু ওই মানে উত্তর লেখার সময় বোঝা যাবে। দেখো তোমাদেরকে একটা স্যাম্পল দেখাই। ধরো আমি একটা উদ্দীপক তুলে ধরছি, হ্যাঁ দেখো সব উদ্দীপকটা খেয়াল করো। লেখা কি দেখা যাচ্ছে সম্পূর্ণ? ওকে, চলবে। হ্যাঁ, সবাই একটু খেয়াল করো।
তো সবাই উদ্দীপকটা খেয়াল করো, হ্যাঁ সবাই একটু উদ্দীপকটা দেখো। সেটা হলো, ওকে ভালো করে দেখো, আমি বলে দিচ্ছি স্যার কি, ওকে হ্যাঁ একটু সবাই দিকে দেখো, খেয়াল করো বোর্ডে। তো কি লেখা, আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় গভীর নিশুত রাতে, খেয়াল করো গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই। একটা জিনিস খেয়াল করো, তোমাদের বিষয়টা খেয়াল করো। এই যে তুমি যখন এটা বুঝতে পারবে, দেখো আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, মানে এখানকার কবি বলছেন উনি এমন এক জগতে থাকতে চান, খেয়াল করো, যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই। তার মানে কি, জীর্ণ বেড়ার ঘর মানে গরিব, অতটা ধন সম্পদ হয়তো নেই, কিন্তু তারা কি করে, আরামসে ঘুমাইতে পারে, মনের শান্তিতে ঘুমাতে পারে। খেয়াল করো, যেথায় লোকে সোনার উপায় পাহাড় জমায় না। সোনার উপর পাহাড় জমানো মানে বুঝো অঢেল ধন সম্পত্তি। মানুষের বেঁচে থাকার জন্য, জীবন ধারণের জন্য কি অনেক ধন সম্পত্তি দরকার, অনেক টাকা পয়সা দরকার, ঠিক আছে। এই যে দেখো, মানে সোনার উপর পাহাড় জমানো মানে এত 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 ধন সম্পত্তি, এত টাকা পয়সা মানে জমিয়ে রাখা বা নিজের জন্য আয়ত্তে রাখা, যেগুলো আসলে প্রয়োজন নেই। প্রয়োজনে অতিরিক্ত ধন সম্পত্তি আহরণ করতে গিয়ে মানুষ কি করে, নানা রকম অন্যায়চার খারাপ কর্মে লিপ্ত হয়ে যায়, ঠিক আছে। দেখো, বিত্ত সুখের দুর্ভাবনা আয়ু কমায় না, এরকম নানা রকম অন্যায়চার করতে গিয়ে, খারাপ কাজ করতে গিয়ে, কিংবা এই ধন সম্পত্তি সংরক্ষণ করতে গিয়েও কি দুশ্চিন্তা মরার মতো অবস্থা হয়। অনেক মানুষ আছে এরকম। তো সেথায় যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই। দেখো খেয়াল করে, এর কবি বলছেন উনি এমন এক জগতে থাকতে চান যেখানকার মানুষ অনেক টাকা পয়সা নিয়ে মানে দুর্ভাবে মরে যাচ্ছে, এরকম না, উনি এরকম জগৎ চান না। উনি কেমন জগৎ চান, যেখানকার মানুষ আরামসে ঘুমাইতে পারে, মনের শান্তিতে থাকতে পারে। দেখো, তুচ্ছ নিয়ে তুষ্ট থাকা মানে অল্পতেই সন্তুষ্ট থাকা, এটা হচ্ছে উদ্দীপকের বক্তব্য। এখন প্রশ্নগুলো খেয়াল করো, তাহলে বুঝবে। আমি অন্য কালাতে প্রশ্ন লিখেছি, প্রশ্নগুলো খেয়াল করলে বুঝবে কোনটা কি রিলেটেড। আমি এখানে প্রশ্ন লিখছি গ নম্বর, একটু সবাই খেয়াল করো, তাহলে হবে। এই যে উদ্দীপকটা খেয়াল করো, উদ্দীপকটি সুখী মানুষ নাটিকার কোন দিককে না, তোমাদেরকে লিখতে হবে না, হ্যাঁ আমি তোমাদেরকে একটা স্যাম্পল কোশ্চেন, এই কোশ্চেনটা অ্যান্সার সহ আমি তোমাদেরকে আজকে ছবি তুলে দেবো, তোমাদেরকে লিখতে হবে না। থ্যাংক ইউ। এই কথাটা কে লিখেছ, ফার্স্ট প্যারা কি লিখছে, তোমাদের কিছুই তুলতে হবে না, হ্যাঁ তোমাদেরকে কিছু তুলতে হবে না, কারণ আমি এটা তোমাদেরকে ছবি তুলে দিয়ে দেবো, হ্যাঁ তোমরা সবাই পরে নিতে পারবে, সমস্যা হবে না। এখনই দিয়ে দেবো ভিডিওতেই ছবিটা, মানে পেজ টাইম পুরো ছবি ভিডিও করে দিচ্ছি তোমাদেরকে, সমস্যা হবে না। পরে তোমরা একটা স্টিল পিকচার হিসেবে তুলে নিও। আচ্ছা, আমি আগে উত্তরটা আগে লিখি বুঝাই, তারপরে তোমাদের অন্য কিছু বলছি, একটু সবাই একটু খেয়াল করো, হ্যাঁ। তো দেখো এদিকে, তো এখানে দেখো প্রশ্নটা আগে খেয়াল করো, আগে বুঝতে হবে। আরেকটা জিনিস আমি তোমাদের বলি, আমি এটা দিচ্ছি, এটাই তুমি তুলবে, এটাই মুখস্থ করবে, এটা খুবই খারাপ দিক, ঠিক আছে। আমি এই জন্য আসলে স্ক্রিপ্ট লেখার মানে এইভাবে লিখে তোর প্রশ্ন করি না, এই কারণে একটা জিনিস তুমি বুঝবে। ক্রিয়েটিভিটি হচ্ছে লেখার বিষয়, তোমার নিজের বোঝো উপলব্ধি থেকে তুমি তুলে ধরবে যে তুমি ওটার সাথে কি মিলটা পাচ্ছ, অমিল, আমি এটা বুঝে দিচ্ছি। কিন্তু কখনো গ ঘ হুবহু মুখস্থ করবে না, হুবহু কখনো কোথা থেকে তুলবেও না, কারণ এগুলো হুবহু কখনো কোনোদিন কোনো কমনও পাবে না, ঠিক আছে। এটা তোমার লেখা দক্ষতার উপরে, প্র্যাকটিসের উপর নির্ভর করবে। এই যে আমি বললাম তুমি লিখে এক্সপার্ট হবে তা না, কিন্তু আসলে তোমাকে বাসায় এটা লেখা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। বইয়ের অনুশীলনী বিভিন্ন দেবে, বইয়ের চ্যাপ্টার পিছনে অনুশীলনী আছে, নিজে নিজে লেখা প্র্যাকটিস করতে হবে। ওই প্রশ্নের উত্তরটা কি চাচ্ছে, ঠিক আছে, উদ্দীপক থেকে দেখে সেটা বুঝে তুলে ধরার চেষ্টা করবে। তোমার ওই গল্প রিলেটেড কি প্রশ্ন চাচ্ছে আমি একটু বুঝাচ্ছি,
সবাই একটু দেখো। তো এইদিকে দেখো, খেয়াল করো আগে। গ নম্বর বলছে উদ্দীপকটি সুখী মানুষ নাটিকার কোন দিককে ধারণ করেছে। খেয়াল করো, এই যে এটা হচ্ছে তোমাদের গ নম্বরের কোশ্চেন। হ্যাঁ, ধারণ করেছে, ব্যাখ্যা করো আসছে। হ্যাঁ, ব্যাখ্যা করো। তোমাদেরকে কোশ্চেন কিছু তুলতে হবে না, আমি দিয়ে দেবো একটু পরে। এখন আগে তোমরা বোঝার চেষ্টা করো। এখানে বলছে উদ্দীপকটি সুখী মানুষ নাটিকার কোন দিককে ধারণ করেছে। এখন তোমরা দেখো, সুখী মানুষ নাটিকাটা যা ভালো করে জানা আছে, তোমাকে অবশ্যই যেটা ক্রিয়েটিভে গ ঘ লিখতে গেলে আসলে ক খ সবকিছু, ক যেমন মুখস্থ লিখতে হয়, খ তো তাই প্রায়। এখন গ ঘর ক্ষেত্রে আসলে কিন্তু তোমাকে কি করতে হবে, ওই গল্প ওই কবিতা জানা থাকতে হবে। কারণ তোমার যদি কাহিনী জানা না থাকে, মূল বক্তব্যই জানা না থাকে, তাহলে তুমি এই গ ঘর মিল, এই যে দেখো কোন দিক ধারণ করছে ফাইন্ড আউট করতে পারবে না। ক্রিয়েটিভের বিষয়টা এমন, তুমি যে গল্পটা জানো, খেয়াল করো, তার প্রমাণ হচ্ছে এইটার সাথে ওই গল্পের কোন দিকটা মিল আছে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এটি তোমার প্রশ্নে চাচ্ছে। দেখো লেখা, উদ্দীপকটি সুখী মানুষ নাটিকার কোন দিককে ধারণ করেছে। কোন দিকটিকে ধারণ করেছে, আর তোমাকে তাহলে কি করতে হবে, নাটকের কাহিনীটা যখন পুরোটাই জানতে হবে যে অ্যাকচুয়ালি ওখানে নাটকের কি কি টার্নিং পয়েন্ট আছে। ওখানে দেখবে আমি কয়েকটা টার্নিং পয়েন্ট বলি। হ্যাঁ, বোর্ডটা বড়টা লিখে দিতে পারতাম। ওখানে দেখবে, আচ্ছা আমি একটু এই সাইডে কি দেখা যাচ্ছে, ওকে সমস্যা নেই, আমি পাশে লাল কালিতে কিছু জিনিস লিখে দিচ্ছি, খেয়াল করো। সুখী মানুষের নাটিকার একটা টার্নিং পয়েন্ট, দেখো প্রশ্ন উত্তর পরে বুঝো। সুখী মানুষ নাটিকায় দেখো একটা ক্যারেক্টার যে মোড়ল, ঠিক আছে, যাকে নিয়ে আসলে একদিকে নাটকের অনেকখানি প্রেক্ষাপট। তারপর দেখো ওই লোকটা যাকে আমরা সুখী লোক বলছি বা সুখী মানুষ বলছি, ঠিক আছে। তো মূল বক্তব্য কিন্তু এই দুইজনকে নিয়ে, নাটিকার মূল বক্তব্য এই দুইজনকে নিয়ে, এটা যে সবসময় মাথায় রাখবে। বাকিগুলো হচ্ছে সহায়ক ক্যারেক্টার, সহায়ক চরিত্র। এই দুইজনের ক্যারেক্টারের বক্তব্য ফুটিয়ে তোলার জন্যই বাকি অন্যান্য ক্যারেক্টারগুলোর উপস্থিতি। একটু দেখো, এই যে মোড়ল, এই যে মোড়ল আর আরেকজন হচ্ছে সুখী মানুষ, অপোজিট, যাকে আমরা লোক বলে উল্লেখ করছি গল্পে। দুইজনই কিন্তু অপোজিট ক্যারেক্টার। দেখো, একজন মোড়ল যিনি মানুষকে অত্যাচার করে এর গরু কেড়ে তার ধান লুট করে কি হয়েছে, অনেক বড়লোক হয়েছে। মানুষকে মানে মানুষের দেখো মানে আত্মীয় মানে হাসু মিয়ার মুরগি জবাই করে খেয়েছে জোর করে। হাসু কি এতে খুশি সন্তুষ্ট ছিল তা না। মোড়ল যখন অসুস্থ, হাসু কিন্তু তার প্রতিশোধ নিতে চায়, সে মুরগির দাম নিতে চায় জোর করে। এখানে দেখো মোড়ল অত্যাচারী, মানুষের কষ্ট দেখলে কিন্তু সে হাসতো। নাটিকাতে দেখবে লেখা বলা হচ্ছে যে মোড়ল মানে কঠিন লোক, মানে নিষ্ঠুর, মানে খারাপ লোক। সে অন্যের দুঃখ কষ্ট দেখলে হাসতো। মানুষের ধান লুট করে গরু কেড়ে নিয়ে সে বড়লোক হয়েছে। এইভাবে কি কখনো সুখী হওয়া যায়? এইভাবে কিন্তু কখনো সুখী হওয়া যায় না। অন্যকে কষ্ট দিয়ে, অন্যের মানে মানে দুঃখ কষ্টের কারণ হয়ে নিজে কোনো সুখ পাওয়া যায় না। এই যে দেখো নাটকের একটা বক্তব্য কিন্তু আমরা এখানে পাচ্ছি। অনেক অনেক টাকা পয়সার মালিক হলাম কিন্তু মনে শান্তি নেই, তাহলে কিন্তু কি সুখ মানে মনের শান্তি না থাকলে কি হবে না, ওই টাকা পয়সা কিন্তু কোনো দাম থাকবে না। এখানে মোড়ল কিন্তু ওই দিক থেকে ফুটিয়ে তুলতেছে যে কি, যে অনেক টাকা পয়সা মানে মোড়ল নিজেই বলছে প্রথমকে শেষের দিকে দেখবে আমার কত টাকা কত বাড়ি কিন্তু কি আমার সুখ নেই কেন, দেখবেন নাটকে এইভাবে বলা আছে। তো ওইখানে দেখুন একটা বক্তব্য ফুটে উঠছে, মোড়লের অনেক টাকা পয়সা আছে, ঠিক আছে, মোড়ল অত্যাচারী, ঠিক আছে, মোড়লকে সবাই ভয় পায়, অত্যাচার লুটপাট করে অনেক টাকা পয়সা মালিক, কিন্তু তার মনে শান্তি নেই। আর মনে শান্তি নেই যার জন্য কি তার সুখও নেই। অন্যদিকে দেখো সুখী মানুষ কাউকে কিন্তু কষ্ট দেয় না, নিজের কাজ নিজে করে, নিজে যা পায় তাই নিয়ে সে সন্তুষ্ট থাকে, অল্পতে সে সন্তুষ্ট। দেখো সে সারাদিন বনে বনে কাঠ কাটে, সে কাঠ বাজারে বিক্রি করে, তাদের চাল ডাল কিনে কি করে বাড়িতে এসে রান্না বান্না করে কি মনের সুখে গান গাইতে ঘুমিয়ে পড়ে, এক ঘুমিতে রাত কাবার হয়ে যায়। তো এখানে দেখো সুখী মানুষ নিজে যা পাচ্ছে কষ্ট করে তাই নিয়ে সে সন্তুষ্ট থাকছে, ঠিক আছে, তার অতিরিক্ত চাওয়া পাওয়া নেই, অতিরিক্ত লোভ নেই, তাই তার মনে কোনো কষ্ট নেই। অন্যদিকে চাওয়া পাওয়া শেষ ছিল না, যার জন্য কিন্তু সে কি সুখী ছিল না। এই দুই ক্যারেক্টারকে কেন্দ্র করে কিন্তু নাটক এটা মাথায় রাখবে। আর অন্যান্য যে মানে চরিত্র মানে কবিরাজ,
হাসু, মোড়ল, এই হাসু, রহমত, ওরা কিন্তু এদের এই বক্তব্যকে ফুটে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে। তোমরা মাথায় রাখবে বাকি চরিত্রগুলো হচ্ছে সহায়ক চরিত্র, হেল্পকারী, মানে মূল বক্তব্যকে তুলে ধরার ক্ষেত্রে যে চরিত্রগুলো দরকার। ঠিক আছে, তো যাই হোক, আর এই দুইজন হচ্ছে মূল। তাহলে আমরা দেখো উদ্দীপকে আসি, উদ্দীপকে কি বলছে আর প্রশ্নে কি চাচ্ছে দেখো খেয়াল করে। প্রশ্নে বলছে উদ্দীপকটি সুখী মানুষ নাটিকার কোন দিককে ধারণ করে আছে ব্যাখ্যা করো। আর সুখী মানুষ নাটিকার বক্তব্য তো আমরা পেয়ে গেলাম, এই নাটিকার কোন দিককে ধারণ করছে এই উদ্দীপক, একটু খেয়াল করো। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, মানে আমি সেই জগতের মাঝে বেঁচে থাকতে চাই বা সেই জগতের মাঝে থাকতে চাই যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে। ভাই এই যে টার্নিং পয়েন্ট আমরা পেয়ে গেলাম। তাহলে কবি এখানে বলছেন কি এমন এক জগতে যেতে চান, এমন এক জগতের মাঝে মানুষদের মাঝে বেঁচে থাকতে চান যারা কেমন নির্ভাবনায় ঘুমিয়ে থাকে, তার মানে কি শান্তিতে ঘুমাইতে পারে। মোরলে কি কোনো সুখ ছিল, ঘুম ছিল? তার তো ছিল হাড়মর্মর রোগ, এমন রোগ যে কি সারা শরীরে ব্যথা, তার মনে শান্তি নাই, কোনো কিছুতে শান্তি নেই, ঘুম নেই। তো দেখো, তো কিন্তু কবি এখানে চাচ্ছেন এমন এক জগৎ, এমন এক মানুষ, মানব সমাজ যারা নির্ভাবনায় ঘুমিয়ে থাকে, শান্তিতে ঘুমাতে পারে। এই যে একটা টার্নিং পয়েন্ট, যে টার্নিং পয়েন্টটা কাকে কেন্দ্র করে? সুখী মানুষকে কেন্দ্র করে। সুখী মানুষ কিন্তু নির্ভাবনায় ঘুমায়, তার কিন্তু চোর ডাকাতে কোনো ভয় নেই। তো দেখো জিনিসটা খেয়াল করে, এই একটা টার্নিং পয়েন্ট আমরা পাচ্ছি, মিল আছে। দেখো তারপরে খেয়াল করো আর একটা টার্নিং পয়েন্ট শেষে দেখো আগে, যেথা লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে। ভাই তো তুচ্ছ নিয়ে তুষ্ট থাকা মানে অল্পতে সন্তুষ্ট থাকা। একটু খেয়াল করো, এই যে সুখী মানুষ মানে যাকে আমরা মানুষ হিসেবে পাচ্ছি, লোক, নাটকে আমরা যাকে লোক হিসেবে পাচ্ছি, তো এই লোক কেমন? উনি তো অল্পতেই সন্তুষ্ট, সারাদিন বনে বনে কাট কাটে, পরিশ্রম করে যা পায় তাই দিয়ে চাল ডাল কেনে, ওটা দিয়ে দিন শেষ হয়ে যায়, মানে চলে যায়, কোনো দুশ্চিন্তা নেই। তো এখানে দেখো এই যে তুচ্ছনে তুষ্ট থাকা মানে অল্পতে সন্তুষ্ট থাকা, এটাও ওই সুখী মানুষের ক্যারেক্টারের দিকের সাথে কিন্তু মিল আছে। দেখো খেয়াল করে, এবার আসো আমাদের কিন্তু প্রশ্নে চেয়েছে কোন কোন দিককে ধারণ করছে। তো সুখী মানুষে এই দিকটা ধারণ করছে, এই দিকটা ধারণ করছে। এবার আরেকটা দেখো এইখানে, তো এখানে কি বলছে? যেথা লোকে সোনার উপায় পাহাড় জমায় না, অতিরিক্ত ধন সম্পত্তি হারণ, অত্যধিক, অনেক অনেক অনেক। তো তোমরা মোরলের ক্যারেক্টার দেখো, মোরলে কিন্তু গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে। মোরল নিজেই বলে আমার কত ধন সম্পদ, গাড়ি, মানে গাড়ি, ঠিক আছে, কত বড় বাড়ি, গাড়ির কথা বলে না, সরি, মানে বলে আমার কত বড় মানে বাড়ি, কত ধন সম্পদ আছে, আমার শান্তি নেই কেন? আচ্ছা বলো তো, অনেক অনেক টাকা পয়সা থাকলে কি আসলে শান্তি থাকে? মনে শান্তি কিন্তু আসল, যেটা মোরলের ছিল না। তো এইটা কেন ছিল না? কারণ এই যে বৃত্ত সুখের দুর্ভাবনা, সে কি করেছে? তার নিজের আয় নিজে নষ্ট করেছে। সে নানা রকম অন্যায় করেছে, ধন সম্পত্তি লুট করতে গিয়ে নানা রকম খারাপ কাজ করেছে, মনের অশান্তি এনেছে। তো এই যে দেখো, তো যেথায় লোকে সোনার উপায় পাহাড় জমায় না, বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না, এই প্রেক্ষাপটটা কিন্তু পুরাটাই মোরলকে কেন্দ্র করে। তাহলে মোরলের এই দিকটা কিন্তু এখানে ফুটে উঠছে। প্রশ্নে দেখো উদ্দীপকটি সুখী মানুষ নাটিকার কোন দিককে ধারণ করেছে ব্যাখ্যা করো। বুঝতে পেরেছ আশা করি। তো আমি উত্তর তোমাদেরকে লিখে দিয়েছি, এটা জাস্ট স্যাম্পল, এটা কখনো মনে রাখবে উত্তর হুবহু মুখস্থ করার কিছু নাই। আমি আমার মতো করে বুঝালাম, তুমি তোমার মতো করে বোঝাবে, তুমি তোমার মতো করে তুলে ধরবে, এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে নাম্বার পাওয়ার মূল সূত্র। মানে আমার মতো করে তোমার পড়ার কিছু নেই, লেখার কিছু নেই, আবার তোমার লেখা আমার মতো বা আমি যা বলছি এটাই হতে পারে কোনো মানে নেই। ঠিক আছে, আরেকজন স্যারের মতো হতে তার কোনো মানে নেই, তুমি তোমার মতো লিখবে। কিন্তু হ্যাঁ, কিছু নিয়ম আছে, সেই নিয়মটা আমি পরে দেখাচ্ছি। তো এখন দেখো, তো এখানে বেশিরভাগ বক্তব্য কার ফুটে উঠেছে? বেশিরভাগ বক্তব্য কিন্তু সুখী মানুষকে কেন্দ্র করে ফুটে উঠেছে। খেয়াল করে দেখো, ঠিক আছে, এখানে কিন্তু বলতেছেন, খেয়াল করো, মোরলের বক্তব্যটা কম, বেশিরভাগ ক্ষেত্রে উনি চাচ্ছেন সুখী মানুষদের মাঝে বেঁচে থাকতে, সুখী মানুষদের মতো মানুষদের মাঝে বেঁচে থাকতে। ঠিক আছে, তো তুমি যদি চাও তুমি শুরুতে কিন্তু ওইভাবে লিখতে পারো যে উদ্দীপকে সুখী মানুষের মানে বক্তব্য বা সুখী মানুষ নাটিকার, দেখো সুখী মানুষের মানে চরিত্রের বেশিরভাগ মিল আমরা খুঁজে পাচ্ছি বা বেশিরভাগ দিকে ধারণ করে আছে। সুখী মানুষের বেশিরভাগ দিক এবং মানে মোরলের কিছু কিছু দিক ফুটে উঠেছে। তুমি তোমার মতো করে শুরুটা করতে পারো। এরপর সাধারণত আমরা যেটা করি, আমরা সাধারণত কি করি, গল্পের বক্তব্যটাকে কিন্তু কি করি, এই প্রশ্ন রিলেটেড হিসেবে উত্তর হিসেবে তুলে ধরি। তারপরে আমরা কি করি, উদ্দীপকটা কি বলছে শর্টকাট দেওয়ার চেষ্টা করি। তো আমি এখানে উত্তর তোমাদেরকে একটু লিখে দিয়েছি, আমি একটু ছবি তুলে দেবো এখন। তো তোমাদের আশা করি এই দিকটা বুঝতে পেরেছো কিভাবে বুঝালাম। তুমি মাথায় রাখবে এই বোঝানোর সিস্টেমটা তোমার মতো করে তুমি তুলে ধরবে। আমি যেভাবে দেখালাম এই জিনিসটা তুলে ধরাটা হচ্ছে ক্রিয়েটিভ। জাস্ট প্রশ্নের কোন দিক থেকে এটা মিল,
এখন যদি অমিল চাইতো কোন দিক থেকে নাটিকার অমিল আছে সেটা তোমাকে তুলে ধরতে হতো, বুঝতে পেরেছো? আবার অনেক সময় কোশ্চেন দেওয়া থাকে সাদৃশ্য বৈসাদৃশ্য। সাদৃশ্য মানে সেম, মিল। এইখানকার কোন কোন বক্তব্যের সাথে নাটিকার মিল আছে, মানে সাদৃশ্য আছে, এটা কম্পেয়ার করতে হবে, বের করতে হবে। আর বৈসাদৃশ্য মানেও মানে অমিল, অর্থাৎ কোনগুলো অমিল আছে সেটা বের করতে হবে। প্রশ্নটা যদি অন্যভাবে থাকতো আমরা সেটা তখন বের করতাম, বুঝতে পেরেছো? অনেক সময় প্রশ্নে দেখবে গ নম্বরে দেওয়া থাকে উদ্দীপকটি এইভাবে না দিয়ে সুখী মানুষ নাটিকা কোন দিকে ধারণ করেছে দেয়নি, ধরে দিল উদ্দীপকটি সুখী মানুষ নাটিকার মোড়লের কোন দিকে ধারণ করে আছে। একটা দিক থাকলে দেখো মোড়লের কোন দিকে ধারণ করে আছে, তখন কিন্তু গ নম্বরে তোমার এই সুখী মানুষের বক্তব্য এগুলো লেখার প্রয়োজন নেই। মাথায় রাখবে তখন তোমার প্রশ্নে কিন্তু তখন এটা চাবে না। যদি প্রশ্ন চাইতে এরকম যে উদ্দীপকটি সুখী মানুষ নাটিকার, ধরো নাটিকার মোড়লের, এরপরে ধরে দিল নাটিকার মোড়লের কোন দিককে ধারণ করে আছে, তখন তুমি কি করতে? দেখো গ নম্বর প্রশ্ন, ঠিক আছে, উদ্দীপক সেম কিন্তু প্রশ্নটা চেঞ্জ হয়ে গেল। উদ্দীপকটি সুখী মানুষ নাটিকার মোড়লের কোন দিকে ধারণ করে আছে, তখন তোমাকে দেখো এখানে কি মোড়লকে বক্তব্য করে মানে কেন্দ্র করে কিছু লেখা না, এখানে কি লেখা না, এই জায়গাটা তখন তোমাকে তুলে ধরতে হবে যে মোড়লের কোন দিকটার সাথে এই উদ্দীপকটা মিল আছে, ঠিক আছে? এটা হচ্ছে গ নম্বরের ক্ষেত্রে লেখার নিয়ম। আবার যদি এরকম হয় যে উদ্দীপকটি সুখী মানুষ নাটিকা, ধরো মোড়ল থাকলো না, দেওয়া থাকলো সুখী মানুষের কোন দিকে ধারণ করে আছে, তখন প্রশ্নটা আসলো যে উদ্দীপকটি সুখী মানুষ নাটিকার সুখী মানুষের বা লোকের, ধরো এইবার থাকলো যে লোকের বা সুখী মানুষের কোন দিকে ধারণ করে আছে, তখন তোমাকে দেখাতে হবে এইটা না, তখন কিন্তু এই পার্ট গ নম্বর ফোকাস হবে না। মাথায় রাখবে তোমার চোখে, তোমার মাথায় রাখতে হবে এই জিনিসটা আমার কোনো নাই। তোমাকে তখন কি করতে হবে, নাটিকার কোন দিককে ধারণ করেছে সুখী মানুষের ক্যারেক্টারের সাথে, দেন সুখী মানুষের ক্যারেক্টারের যে মানে মিলগুলো, মানে ক্যারেক্টারের যে দিকগুলো নাটিকাতে আছে, ঠিক আছে, সুখী মানুষ কেমন মানে লোকটা কেমন, সেগুলোর সাথে উদ্দীপক আমরা দেখাবো যে কি এই যে হ্যাঁ উদ্দীপক এখানে কবি আশা করছেন এমন মানুষ যারা কি সুখী মানুষের সাথে মিল আছে তাদের, যেমন তারা নির্ভাবনা ঘুমায়, তারা অল্পতে সন্তুষ্ট থাকে, ঠিক আছে, যা আছে তাই নিয়ে সন্তুষ্ট কি আরামসে ঘুমায়, চোর ডাকাতের কোনো ভয় নেই, দেখো এগুলি মিল আছে, তখন শুধু এই দিকটা ফুটে উঠবে। তো গ নম্বরের ক্ষেত্রে লেখার নিয়ম হচ্ছে এইটা, এই জিনিসগুলো যার ভালো মনে থাকবে সে আসলে ভালো নাম্বার পায়। অনেকে বলে স্যার 3-এ 3 দেয়, অনেকে আমাদেরকে কেন দেয় না, আসলে তার লেখার স্পেশালিটি বলে কিছু না, এখানে জাস্ট তুলে ধরাটাই হচ্ছে মেইন বিষয়। অনেকে মনে করে ক্রিয়েটিভ সিস্টেম, অনেক টিচার আমরা দেখি মানে এমন এমন অনেক বক্তব্য দেয়, হ্যাঁ আমি নিজে অনেক সময় চিন্তা করি এত কঠিন লাগবে বা এরকম, আসলে কঠিনের কিছু নাই, তোমার কথা হচ্ছে তুমি উত্তরটা সঠিকভাবে লিখতে পারছো কিনা, ঠিক আছে? এই জিনিসটা সবসময় মনে রাখবে, উত্তর যে লিখতে পাবে সেই নাম্বার পাবে, 3-এ 3 পাওয়া যায়, এটা কোনো ব্যাপারই না। তোমার কাজ হচ্ছে শুধু সঠিক উত্তরটা তুলে ধরা, ঠিক আছে? মানে আমরা যখন পড়াশোনা করেছি, আমরা যখন উত্তর লিখেছি, তোমাদের ক্ষেত্রে একই সিস্টেম আসলে। এখানে অনেকে বলে যে ক্রিয়েটিভ, আসলে ক্রিয়েটিভ কি জিনিসটা হচ্ছে মানে সৃজনশীলতা হচ্ছে এখানে কি তুমি বিষয় কেমন বুঝতে পেরেছো, জাস্ট এইটা দেখা, সেই দেখা কিন্তু আমরা এই জিনিসটা কি করেছি, আমাদের সময় প্রশ্ন ছিল যে ধরো একটা প্রশ্ন দিল যে সুখী মানুষের সুখে থাকার বৈশিষ্ট্যগুলো তুলে ধরো, আমরা এইভাবে কি করেছি, গল্পটা যখন পড়েছি সুখী মানুষের সুখে থাকার বৈশিষ্ট্যগুলো কি কি এগুলো আমরা মুখস্থ করতাম বা এগুলো মনে রাখা ওই জিনিসগুলো তুলতাম। আর ওই জিনিসটা তোমাকে কিভাবে তুলে ধরা হচ্ছে, তোমাকে সেই জিনিসটা তুলে ধরানো হচ্ছে, তোমাকে একটা উদ্দীপক দেওয়া হচ্ছে, মানে একটা স্যাম্পল দেখানো হচ্ছে, দিয়ে বলা হচ্ছে তুমি যেটা পড়েছো তোমাদের কিন্তু সহজ করেছে। আমি মনে করি তুমি যে নাটিকাটা পড়েছো সেক্ষেত্রে সুখী মানুষের যে বৈশিষ্ট্যগুলো তুমি জানো কিনা সেটা তোমাকে এইটার সাথে মিল করে দেখানো বলা হচ্ছে যে হ্যাঁ বলো দেখি যে এইটার সাথে বা এই গল্পটার সাথে ওই গল্পের সিমিলারটা কোথায় কোথায়। আমি মনে করি এটা সহজ, তোমাকে শুধু এই জিনিসটা এই বক্তব্যটা মনে রাখতে হবে। আমি যে জিনিসটা আমরা যে জিনিসটা তোমার আব্বুরা আমরা যে জিনিসটা কি করেছি মুখস্থ করেছি, বিষয়গুলোকে মাথায় রেখেছি, তার পরীক্ষায় আমাদের ঢেলে দিতেছে, উগলে দিতে হয়েছে, ঠিক আছে, পেটে ছিল বা মগজে ছিল ঢেলে দিয়েছে পরীক্ষা খাতায়। কিন্তু তোমাদের কিন্তু এই জিনিসটা করাচ্ছে না, তোমাকে তোমার চোখের সামনে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছে। তুমি ধরো আম খেয়েছো, ঠিক আছে, একটা আম খেয়েছো, তোমাকে আরেকটা আম দেখাচ্ছে যে কি, বা ধরো লিচু দেখাচ্ছে দিয়ে বলতেছে কি তুমি কি এই ফলটা আগে খেয়েছো, দেখ খেয়েছো তো তুমি আম আগের দিন খেয়েছো আম, আমি বলছো গতদিন তুমি আম খেয়ে এই ফলটা খেয়েছো, এখন দেখা দিচ্ছে। তুমি বুঝতেছো যে না, তো দেখে বলতেছো না গতদিন তো এই ফলটা খাই নাই, দেখো খেয়াল করে। এখন তোমাকে ধরো আমরা বললো যে গতদিনের খাওয়া ফলের সাথে হ্যাঁ আজকে যে ফলের মানে চেহারা বৈশিষ্ট্য বা অমিল গুলো বের করো, এই যে অমিল বের করো। গতদিন তুমি খেয়েছো আম, আমের ছাল কেমন, আমের কালার কেমন, লিচুর কালার কেমন, তো দেখ না,
তোমাকে এই জিনিসটা বের করতে বলা হয়, এটা আরো সহজ, এটা আমি মনে করি সহজ। তো যাই হোক, তো প্রশ্ন যেভাবে দেখ তোমাকে মূল কথা মনে রাখতে হবে, গল্প এবং কবিতা তোমার জানা থাকতে হবে। যার গল্প বা কবিতা জানা নেই তার আসলে ওই ক্রিয়েটিভ কি আর প্রশ্ন উত্তর কি একই কথা, ঠিক আছে? ওই কানাকে যেমন হাতি দেখালে আসলে হাতির গায়ে হাত দিলে সে কি বলবে দেয়াল, পায়ে হাত দিলে বলবে কি এই পিলার, ঠিক আছে? আবার লেজে হাত দিলে বলবে হাতি কেমন সাপের মতো। কারণ বাস্তবতা হচ্ছে তোমাকে আসলে গল্প এবং কবিতা জানা থাকতে হবে, তারপর দেখবে যে প্রশ্নে আসবে সেটা পারবে। মূল বক্তব্য যে ভালো বোঝে, গল্প কবিতা যে কি বোঝাচ্ছে, গল্পের বিষয়গুলো কি, কবিতার বিষয়গুলো কি, কবিতা আসলে কি জানতে চাচ্ছে, কবিতায় আমাদেরকে পাঠ্য করিয়েছে কেন, ওই কবিতার পাঠ্য করার কারণটা কি, এগুলো যে ভালো বুঝবে তার জন্য ক্রিয়েটিভ অনেক ইজি। ওকে, তো গ নম্বরে আর আলোচনা করার কিছু নেই। গ নম্বর যেভাবে আসলে এই প্রশ্ন খেয়াল করো, আমি প্রথমে যে প্রশ্ন দিলাম, পরে মোড়ককে কেন্দ্র করে প্রশ্ন দিলাম, পরে সুখী মানুষকে কেন্দ্র করে প্রশ্ন দিলাম, দেখো এক একবার উত্তর কিন্তু এক একটা অ্যাঙ্গেল থেকে আসবে, ঠিক আছে? বহু একই উত্তর, মানে উদ্দীপক একটাই, ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে একরকম, তো উত্তর ধরনটা হচ্ছে আরেক রকম। এটা গেল গ নম্বর নিয়ে, আর বলার কিছু নেই। আমরা ঘ নম্বরে আসি। আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। স্যার কেমন করে তাড়াতাড়ি লেখা টিপস দেন প্লিজ। আচ্ছা, তাড়াতাড়ি লেখার টিপস না, ঠিক আছে। আচ্ছা, ইয়েস স্যার, ঠিক আছে। আচ্ছা, আমি আগে ঘ নম্বরটা একটু আলোচনা করি, তারপর তোমাদেরটা আবার দেখছি। ওকে, আমরা ঘ নম্বরে আসি। স্যার ভিডিও পোস্ট করলে কিন্তু স্যার, আচ্ছা হ্যাঁ, তোমরা একটু থাকো, আর কমেন্টস লেখার দরকার নেই, আমি আগে ঘ নম্বরটা একটু বুঝাই, ঠিক আছে? তারপরে পরের টাইমে আসছি আবার, কারণ আমাদের তো সময় কম। ঠিক আছে, ভেরি গুড। নাজকি নাওয়ারুল গফরসামি, হ্যাঁ 10-এ 10, হ্যাঁ অবশ্যই পাওয়া সম্ভব, তোমরা চাইলে তোমরা পারবে, হ্যাঁ একটু চেষ্টা করলে পারবে, এবং ইনশাল্লাহ তোমরা আরও এবার ভালো করবে। আগে আমি ঘ নম্বরটা বুঝে, হ্যাঁ ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো ঘ নম্বরের প্রশ্ন দেখো। ঘ নম্বরে দেখো, মানে খুব যে আমাহরি ডিফারেন্স থাকে গ হয় তা না। যারা একটু ফ্রি হ্যান্ড রাইটিং, মানে একটু লেখার অভ্যাস আছে যাদের লেখা স্লো, তাদের জন্য কিন্তু অনেক সমস্যা, হ্যাঁ। কিন্তু যাদের একটু ফ্রি হ্যান্ড রাইটিং, মানে একটু মোটামুটি লেখার অভ্যাস আছে, তাদের জন্য দেখবে মানে গ ঘয়ের ক্ষেত্রে তেমন সমস্যা হয় না, কারণ প্রায় একই রকম উত্তরগুলো, একই রকম প্রায় কথা ঘুরে ফিরে একই রকম বক্তব্য আসে, মানে ওয়ান কাইন্ডস অফ চাপা, যত একটু তুলে ধরতে পারো দেখবে নাম্বার পাবে। হ্যাঁ, একটু দেখো আগে ঘ নম্বর প্রশ্ন, আমি একটা এক্সাম্পল দেখাই। যেমন ধরো ঘ নম্বর, আচ্ছা এখানে একটা স্যাম্পল আমি দেখাচ্ছি, হ্যাঁ জাস্ট একটা স্যাম্পল, মানে এইটাই যে আসবে বা এইরকমই আসবে তা না, অন্যরকম আসতে পারে। উদ্দীপকের কবির দর্শনী যেন সুখী মানুষ নাটিকার ভাববস্তু বিশ্লেষণ করো। এই যে একটা প্রশ্ন আমি লিখলাম, মজার ব্যাপার অনেক স্টুডেন্ট আছে তোমাদের মধ্যে যারা এই যে ধরো দর্শন এই কথাটা মানে বুঝবে না, অনেকে আছে। এটা আমি প্রতি বছর কত স্টুডেন্ট আমরা স্কুলে তো দেখি, পার্সোনালও দেখি, কত নিজে পড়াতে গিয়ে ভেসে পড়াতে গিয়ে ব্যক্তিগতভাবে পড়াতে গিয়ে জীবন দেখেছি, মানে প্রশ্নই বোঝে না এবং ভুরি ভুরি স্টুডেন্ট আছে, উত্তর তো অনেক পরে, যার জন্য ওর কাছে অনেক কঠিন মনে হয় কি আর হিব্রু ভাষা, ল্যাটিন ভাষা, ঠিক আছে, একটু খেয়াল করো। তো উদ্দীপকের কবির দর্শনী যেন সুখী মানুষ নাটিকার ভাববস্তু, অনেক স্টুডেন্ট ভাববস্তু কথাই বুঝবে না, অনেক স্টুডেন্ট তোমাদের মধ্যে অনেকে হচ্ছে ভাববস্তু কি বলতে পারবে না, দর্শন কি বলতে পারবে না, যার জন্য হয় কি প্রশ্ন না বুঝলে তুমি উত্তর লিখবে কি, আর যদি প্রশ্নটা বুঝতে দেখবে আসলে আগের প্রশ্নটা উত্তর একই কথা,
কথা এক, সবকিছু প্রশ্ন এই লাইনটা অনুযায়ী উত্তরগুলো তুমি গুছিয়ে নেবে। দেখো, উদ্দীপকের কবির দর্শনই যেন সুখী মানুষ নাটিকার ভাববস্তু বিশ্লেষণ করো। বিশ্লেষণ নিয়ে বলা হয়েছিল না, বিস্তারিত বর্ণনা করো। এখন উদ্দীপকের কবির দর্শন, উদ্দীপকের কবির দর্শনে এই উদ্দীপকে যে কবি লিখেছেন তার ফিলোসফি, তার চিন্তাটা কি, ওখানে এখানে কবির যে চিন্তা, এই চিন্তা সুখী মানুষ নাটিকার কথা এক। প্রশ্নটা হচ্ছে এটা, তো যেটা আমরা আগে আলোচনা করলাম, আগের প্রশ্নটা এরকমই ব্যাপারটা আমরা পাচ্ছি। মানে এখন তোমাকে কি করতে হবে, এই প্রশ্নের লাইন অনুযায়ী জাস্ট ঘ নম্বর উত্তরটা লিখতে হবে। সেক্ষেত্রে বোর্ড থেকে বলে দিচ্ছে 4টা প্যারা করলে ভালো। এখন অনেকেই বলে স্যার 4 প্যারা না করলে কি নাম্বার কম? আসলে মাথায় রাখবে, আজ পর্যন্ত কোনো টিচার বোর্ডের খাতা থেকে সব বলতে পারবে না যে প্যারা দেখেছেন কিনা, আমার মনে হয় না। কারণ আমি প্রতি বছর জেএসসি খাতা আনি, অনেক বছর ধরে, 7-8 বছর ধরে। তো কথা হচ্ছে এখানে মাথায় রাখতে হবে উত্তরটা হতে হবে রাইট। হ্যাঁ, সেক্ষেত্রে উত্তর লেখার ক্ষেত্রে বললাম যথাযথভাবে মেনটেন করে লিখতে গেলে দেখবে ঘুরে ফিরে 4টা প্যারা হয়ে যায়। ঠিক আছে, এই জন্যই আমরা বলি যে 4টা প্যারা, এই উদ্দীপকের প্রথম প্যারা এই জিনিসটা আসবে, সেকেন্ডে এই জিনিসটা আসবে, বা এরকম আমরা বলি। আর তোমার ক্ষেত্রে যদি উদ্দীপক আগে হয় গল্প পরে হয়, এই জন্য নাম্বার কম কোনো দেয় না। কখনো যদি তোমার এমন আছে গল্পের প্যারাটা তুমি আগে লিখেছো, বা গল্পের কাহিনী নিয়ে প্যারাটা আগে করেছো, উদ্দীপকটা পরে করেছো, এগুলোর জন্য কোনো সমস্যা নেই, এগুলো কোনো মাথা হবে না। ফার্স্ট কাজ হচ্ছে অ্যান্সারটা রাইট হলো কিনা। তোমার ফার্স্ট এবং মেইন কাজ হচ্ছে অ্যান্সার রাইট হলো কি না। আমি বলবো সবসময় গঘের ক্ষেত্রে প্রশ্নের লাইন দিয়ে উত্তর শুরু করাটা বেস্ট। আমি আবারও বলছি, উদ্দীপকের সাথে গ নম্বরের বা ঘ নম্বরের যে প্রশ্নটা তোলা থাকে, প্রশ্নের লাইনটা দিয়ে শুরুটা করো বেস্ট। ঠিক আছে, এই যে লাইন যেখানে প্রশ্ন দেওয়া আছে, এখন এখানে যে প্রশ্ন, উদ্দীপকের কবির দর্শনই যেন সুখী মানুষ নাটিকার ভাববস্তু। তো কবির দর্শন মানে কবির ফিলোসফি, কবির চিন্তা চেতনা। এই উদ্দীপকে কবির যে চিন্তা ফুটে উঠেছে, সুখী মানুষ নাটিকার মূল বিষয়বস্তু এটাই, মূল থিমটা, এটা ভাববস্তু মানে মূল থিম এটাই। মানে প্রশ্ন বলতেছে বিশ্লেষণ করো, তার মানে কি তোমাকে হ্যাঁ বলতে হবে, ইয়েস উদ্দীপকের কবির দর্শন এবং সুখী মানুষ নাটিকার ভাববস্তু সেম, একই। এই যে শুরুটা দেখো, আমি হলে কি করতাম, আমি লিখতাম উদ্দীপকের কবির দর্শন, খেয়াল করো, সম্পদে মানুষের অশান্তি অসুখী হওয়ার কারণ, এখানে যেটা বলতেছে সুখী এটাই। আমি জাস্ট কি করতাম, প্রথমে এক কথায় মূল থিমটা তুলে ধরার চেষ্টা করতাম, যে হ্যাঁ এই থিমটার সাথে উদ্দীপকের এইটা বক্তব্য এবং সুখী মানুষ নাটিকার বক্তব্য এক। এইভাবে তোমরাও চেষ্টা করবে, প্রথম প্যারাতে চেষ্টা করবে এক কথায় মূল থিমটা তুলে ধরার, যে হ্যাঁ এই দিক থেকে এই নাটিকার এই টার্নিং পয়েন্ট, বা এই দিক থেকে উদ্দীপকের এই দিক এবং কবিতার এই দিক, এই যে একটা লাইন, একটা শব্দ, একটা অর্থ, একটা সেন্টেন্স তুমি তুলে ধরবে, যেটা কি দেখাবে যে হ্যাঁ এক কথায় এই দিক থেকে সাদৃশ্য। দেন পরে কি করবে, তুমি গল্পের বা নাটিকার বা কবিতার বক্তব্য এবং এই উদ্দীপকের বক্তব্য দেখিয়ে দিবে যে হ্যাঁ এই তো মিল আছে, ইয়েস এই মিল। তোমাদেরকে আমি আরেকটা স্যাম্পল দেখাচ্ছি একটু পরে, মানে একটু বলছি একটু পরে। তো আমি ওটা কি করতাম, প্রথমে এইভাবে উত্তরটা লিখতাম যে উদ্দীপকের কবির দর্শন, সম্পত্তি মানুষের অশান্তি অসুখী হওয়ার কারণ, এই দিকটি সুখী মানুষ নাটিকার ভাববস্তু বলে আমি মনে করি। কারণ যেহেতু আমার বক্তব্য চাচ্ছে, আমি প্রথম প্যারাটা এইভাবে করবো। তারপর আমি কি করবো, দেন আমি সুখী মানুষের প্লাস এই কবিতার এই বক্তব্যগুলো প্যারাটার মধ্যে করবো। এই 3টা প্যারা হলো। লাস্টে আমি আবার কি করবো, লাস্টে আমি আমার বক্তব্য আবার তুলে ধরতে পারি এইভাবে, যে উপর্যুক্ত আলোচনার মাধ্যমেই তাই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সুখী মানুষ, সুখ একটা আপেক্ষিক ব্যাপার। দেখবে পাঠ পরিচিতি আমি এটা বুঝিয়ে দিয়েছিলাম আপেক্ষিক ব্যাপার জিনিসটা কি। তো আমি এইভাবে শেষ করবো, সুখ একটা আপেক্ষিক ব্যাপার। এক একজনের অনেক সম্পদ থাকলেই যে সে সুখী হবে এমন নয়, আবার আরেকজনের কিছু না থাকলেও সে সুখী হতে পারে। এর দর্শনীয় উদ্দীপকের কবি বিশ্বাসী, যা সুখী মানুষ নাটিকার লেখকেরও বক্তব্য। মানে এটা আমার মতো করে আমি বললাম, তুমি তোমার মতো করে ফিনিশিং টানতে পারো লাস্টে। ঠিক আছে, তো মেইন কথা হচ্ছে, আমি আবারও বলছি, ক্রিয়েটিভের গ অ্যান্সার মানে আসলে, বা ক তো অবশ্যই, গ মানে আসলে কবিতা, গল্প, নাটক যেটাই পড়ো আসলে ওটা ভালো করে জানতে হবে, ওটা ক্যারেক্টারগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, ওই কবিতা, গল্প, নাটকের মূল বক্তব্য সম্পর্কে ভালো স্পষ্ট বক্তব্য ধারণা থাকতে হবে, এবং ওই গল্প বা কবিতা আসলে কি জানাতে চাচ্ছে, থিমটা কি, মানে উদ্দেশ্যটা কি, পাঠের উদ্দেশ্যটা কি, এটা সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। তাহলে যে উদ্দীপকগুলো থাকে দেখবে একটা মিলে যাবেই, মাস্ট। এই যে বলবো আমি এই দুটো ক্যারেক্টার কেন দিলাম, তোমার যে উদ্দীপকে থাকুক সুখী মানুষ নিয়ে, হয়তো সেটা মোর রিলেটেড, না হলে সেটা হবে সুখী মানুষ রিলেটেড। ঠিক আছে, আর না হলে
ওই নাটিকাটার বক্তব্য রিলেটেড। বক্তব্য মানে এই যে অত্যধিক সম্পদ আহরণের মধ্যে সুখ নেই, সুখটা তো মনের ব্যাপার, ঠিক আছে? তো এই যে দেখো, হয় বক্তব্য রিলেটেড হবে, নাহলে কি পজিটিভ ক্যারেক্টার রিলেটেড, নাহলে নেগেটিভ ক্যারেক্টার রিলেটেড, এরকম ব্যাপারটাই হবে। তো এই জন্য তোমাকে বক্তব্য জানা থাকতে হবে। যাই হোক, তো কয় মিনিট আছে আমি জানি না। আচ্ছা, তো এটা গেল, আর একটু সময় আছে। হ্যাঁ, আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলি। তো এইটা গেল জাস্ট একটা দিক। হ্যাঁ, তো তোমাদেরকে আমি আরেকটা বিষয় একটু হিন্টস দেই, এটা নিয়ে আর বলার কিছু নেই। ধরো ঘ নম্বরের ক্ষেত্রে, হ্যাঁ, এতে এই ধরনের প্রশ্ন তো হয় অনেক সময়, কিন্তু ঘ নম্বরের ক্ষেত্রে একটা প্রশ্ন হয়। আচ্ছা, প্রশ্ন আমি লিখি এখন আর সমস্যা নেই। দেখো, তাহলে বুঝতে পারবে যে কি কি ধরনের প্রশ্ন হতে পারে বা কি কত অ্যাঙ্গেলে প্রশ্ন হয়। দেখো, একটা কমন কোশ্চেন ঘ নম্বরে, এবং সেটা বাংলাদেশের বেশিরভাগ টিচারই দেখবে প্রশ্ন করার ক্ষেত্রে বা টেস্ট পেপার ঘাটকে ঘুরে ফিরে এক ধরনের কোশ্চেন পাবে। সেটা হলো, ধরো ঘ নম্বরে থাকে এরকম যে ধরো আমি যে কোনো একটা বিষয় দিয়ে দেখাই। উদ্দীপকটি, ধরো যে কোনো একটা গল্প, তোমাদের যে কোনো গল্প, প্রথম একটা গল্প বলো, ধরো অতিথি স্মৃতি। হ্যাঁ, মনে করো একটা গল্প, যে উদ্দীপকটি এটা না, হ্যাঁ বলতেছি আর কি, দেখাচ্ছি। দেখো, মনে করো প্রশ্নটা থাকলে উদ্দীপকটি অতিথির স্মৃতি, খেয়াল করো, উদ্দীপকটি অতিথি স্মৃতি গল্পের একটি খণ্ডাংশ। অনেক সময় কোশ্চেন এইভাবে আসে, খেয়াল করো, খণ্ডাংশ, ঠিক আছে? উদ্দীপকটি অতিথি স্মৃতি গল্পের খণ্ডাংশ মাত্র, বিশ্লেষণ করো। এখন তোমাকে মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হলো একটা উদ্দীপকে, যে কোনো একটা উদ্দীপকে সাধারণত একটা গল্পের সব বিষয় আসলে কখনো ফুটে ওঠে না। এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? এই যে খণ্ডাংশ, খণ্ডাংশ মানে হচ্ছে একটা পার্ট। অনেক সময় কোশ্চেনটা এইভাবেও থাকে যে উদ্দীপকটি অতিথি স্মৃতি গল্পের একটি দিককে তুলে ধরেছে মাত্র, বিশ্লেষণ করো। হ্যাঁ, অবশ্যই উদ্দীপকটি অতিথি স্মৃতি গল্পের একটা দিককে ফুটে তুলেছে। তোর বক্তব্যটা কিন্তু এরকমই হবে। কেন? কারণ সবসময় মনে রাখবে, একটা উদ্দীপকে, ধরেন একটা উদ্দীপক আছে, একটা উদ্দীপকে কখনোই একটা গল্পের সব থিম ফুটে ওঠে না। এটা সবসময় মনে রাখবে, হয় না, সম্ভব না। কিভাবে সম্ভব না? তোমাদের একটা এক্সাম্পল দিই। মনে করো এখানে একটা এক্সাম্পল, তোমরা তো অতিথি স্মৃতি অনেকবারই পড়ে ফেলেছো, পরীক্ষা দিয়েছো স্কুলে। আমি একটা নর্মাল এক্সাম্পল দিই। মনে করো এখানে একটা উদ্দীপক দেওয়া যে মাহিয়াত মালিয়া দুই ভাই, একটু কিন্তু দেখলাম তোমাদের নামও। তো ধরো ওরা মানে কক্সবাজারে গিয়েছে বেড়াতে, হঠাৎ করে কক্সবাজার সি বিচে হাঁটতে গিয়ে একটা কুকুর দেখে, ওরা বিস্কুট খাচ্ছিল, কুকুরটাকে বিস্কুট খেতে দেয়, কুকুরটা খুব মজা করে লেজ নাড়ে, ঠিক আছে? তারপর দেখে পরের দিন আবার বিচে গিয়েছে, তো আবার দেখে কুকুরটা, ঠিক আছে, ওরা আবার বিস্কুট দেয়, লেজ নাড়ে। পরে ওরা যখনই বের হয় হাঁটে, ওদের সাথে সাথে হাঁটে, ঘুরে ফেরে। এইভাবে ওরা 10-15 দিন বা 7 দিন ছিল, একদম কুকুরের সাথে খুব গুড রিলেশন গড়ে উঠেছে। কিন্তু ওরা ধরে বেড়াতে গিয়েছে, ঢাকা চলে আসবে, ঠিক আছে, কুকুরটা ছেড়ে আসতে ইচ্ছা করতেছে না, তাও চলে আসলো। খেয়াল করো, কাহিনী কিন্তু শেষ, উদ্দীপক। এখন গ নম্বর তো দিতে পারে যে কি মিল কোথায়, এগুলো তো অমিল কোথায়, এগুলো ঠিক আছে। এখন দেখো ঘ নাম্বারটা, যে উদ্দীপকটি অতিথি স্মৃতি গল্পের একটি খণ্ডাংশ মাত্র, বিশ্লেষণ করো। এই যে খণ্ডাংশ মাত্র, হ্যাঁ, একটা মাত্র দিক। কেন? দেখো, উদ্দীপকে কিন্তু আমরা শুধু কি পশুর প্রতি ভালোবাসার দিক থেকে মিল পাচ্ছি। আমাদের লেখকের যেমন দেখি কি রাস্তার কুকুরের প্রতি ভালোবাসা তৈরি হয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, ঠিক অনুরূপভাবে আমরা উদ্দীপকে মাহিয়াত মালিকের ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য করি কি রাস্তাটা কুকুরের সাথে তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। এই দিক থেকে শুধু কি রয়েছে? সাদৃশ্য আছে। আবার আরেকটা দিক পাচ্ছে যে হ্যাঁ, মাহিয়াত মালিককে চলে আসতে হয়েছে এবং লেখককে চলে আসতে হয়েছিল, তাই না? কিন্তু এছাড়া কি গল্পটা আর অনেক দিক আছে যে উদ্দীপকে নেই। খেয়াল করো, আমরা গল্পের শুরুতে কি পেয়েছিলাম? লেখক দেওঘরে গিয়েছিলেন চিকিৎসকের আদেশে, এগুলো নিয়ে উদ্দীপকে কিছু বলা নেই।
তারপর প্রত্যেকদিন ভোরবেলা কি করতেন, কি কি পাখি দেখতেন, কোন কোন গাছে সে পাখিগুলো বসতো, সেগুলো নিয়ে কোনো বক্তব্য এখানে আছে উদ্দীপকে নেই। তারপরে মনে করো সেকেন্ড প্যারা তোমরা দেখবে উনি বিকেলবেলা রাস্তা ধরে বসতেন, সেখানে কি দেখতেন, বেরিয়ে বেরিয়ে আসামি, তাই না, আরো অনেক কি বাদ ব্যাধিগ্রস্ত লোক, তারপর কি ওই যে অল্প বয়সের মেয়ে 24-25 বছর বয়স, তার বর্ণনা, এগুলো কি কোনো কিছু উদ্দীপকে ছিল? নেই। তারপর কুকুরটির সাথে রাস্তা কিভাবে পরিচয় হলো সেটা নিয়ে বক্তব্য কিন্তু উদ্দীপকে নেই। তারপর মালিনী, আচ্ছা পরে আসি, কুকুরটাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো কিভাবে সেটা নিয়েও কিন্তু উদ্দীপকে বক্তব্য মেলে না বা নেই। তারপরে হলো কি মালিনীর কাহিনীটা, মালিনীর কাহিনী তো কিছুই নেই উদ্দীপকে, তাই না? তো এই যে বিষয়গুলো, আবার উনি আরো দিন দুই দেরি করেছিলেন দেওঘরে, সেগুলো নিয়ে কি লেখক উদ্দীপকের মায়ের বাড়িতে ক্ষেত্রে অন্য কোনো মানে বিষয় লক্ষ্য করি না যেগুলো লেখক দেখে। আবার আমরা দেখলাম যে কি লেখক যখন ফিরে আসেন উনি চিন্তা করতেছিলেন যে কি কুকুরটা হয়তো প্রতিদিন কি করবে, তার বাড়ির লোহার গেটের সামনে গিয়ে বসে থাকবে, হয়তো বা কোনোদিন কি গেট ফাঁকা পেলে উপরে উঠে দেখবে যে তার ঘরটা ফাঁকা। এই যে পুরনো স্মৃতি মনে করা বা কুকুরটার স্মৃতি তার মনে পড়ছে, এগুলো নিয়ে কোনো বক্তব্য কিন্তু উদ্দীপকের ছিল না। দেখো খেয়াল করে, তোমাকে এগুলো তুলে ধরতে হবে, ঠিক আছে? উদ্দীপকটি অতিথি স্মৃতি গল্পের একটি খণ্ডাংশ মাত্র, ঠিক আছে? হ্যাঁ তো দিয়ে তুমি শুরু করবে, তারপর তোমাকে দেখাতে হবে যে কারণ উদ্দীপকের শুধু এই দিকটা আছে যেটা গল্পের সাথে এদিকে মিল, এছাড়া উদ্দীপকে আরো এই 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 দিকগুলো আছে যেগুলো উদ্দীপকে নেই। ওই যে কি কি দিক গল্পে আছে উদ্দীপকে নেই, সেই দিকগুলো তোমাকে শর্টকাট তুলে ধরতে হবে, তারপরে তোমাকে লিখতে হবে যে হ্যাঁ ইয়েস, মানে তাই বলা যায় যে উদ্দীপকটি অতিথি স্মৃতি গল্পের একটি কি খণ্ডাংশ মাত্র। তো এই যে ঘ নম্বর কিন্তু এই ধরনের প্রশ্ন আসলে মাথা রেখে তখন কিন্তু পুরোপুরি গল্প সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে, কারণ উদ্দীপকে একটা দিক থাকবে। আমি আবারও বলছি, একটা উদ্দীপক সাধারণত পুরো একটা গল্পের পুরো থেকে তুলে ধরে না, ফুটে তুলতে পারে না। কাজে ওই একটা দিকের সাথে তো তুমি মিলটা গ নম্বরে তুলে ধরছো, ঘ নম্বরে যদি থাকে যে হ্যাঁ খণ্ডাংশ, তার মানে ওই একটা দিক ছাড়া যে আরো অন্যান্য দিকগুলো গল্পে আছে, এগুলো তোমাকে কি করতে হবে, তখন তোমার খাতায় লিখতে হবে। ওকে, এটাই আমার আজকের মানে বক্তব্য, আর তেমন কিছু বলার নেই। তো